আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ফেব্রুয়ারির মধ্যেই পাচারের অর্থের একটি অংশ ফিরে আনা সম্ভব বললেন অর্থ উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশ থেকে পাচারের অর্থের একটি অংশ ফিরে আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এরপর জানাবো হাসিনার মারণাস্ত্র ব্যবহারের উস্কানিটা আসে ইনুর মাথা থেকে। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হাসানুল হক ইনুসহ ৩ জনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা আইও এবং আলমগীর দ্বিতীয় দিনের সাক্ষ্য দিয়েছেন। আজ হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের উপর শুনানির জন্য 1 সপ্তাহ সময় চায় প্রসিকিউশন। সেখান থেকে জানা গেছে শেখ হাসিনাকে ছাত্রদের যে গুলি করার নির্দেশ দিয়েছিলেন সেগুলো ইনুর মাথা থেকেই প্রথম এসেছিল। এদিকে বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই। এবারে জানাবো 5 দফা দাবিতে বাংলাদেশ খেলাফতে মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা। 5 দফা গণদাবির পক্ষে দেশব্যাপী ব্যাপক জনমত গঠনের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস। আজ যৌথ বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ এই কর্মসূচি ঘোষণা করেন। এবং সর্বশেষ জানাবো ইন্দোনেশিয়ায় নামাজ পড়ার সময় ধসে পড়ল স্কুল ভবন, নিহত 3। ইন্দোনেশিয়ার একটি ইসলামিক স্কুল ভবন ধসে কমপক্ষে 3 জন নিহত হয়েছে, আরও অনেকেই গুরুতর আহত হয়েছে। এ অবস্থায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আজ বিবিসির প্রতিবেদন অনুযায়ী দেশটির পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক আবাসিক স্কুলে এই দুর্ঘটনা ঘটে। এরপরই পুরো এলাকায় উদ্ধার কাজ ত্বরান্বিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ফেব্রুয়ারির মধ্যেই পাচারের অর্থের একটি বড় অংশ ফিরে আনা সম্ভব হবে বললেন অর্থ উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের একটি বড় অংশ ফিরে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা অর্থ পাচার করে তারা সবই বুদ্ধিশুদ্ধি জানে। পাচার করা অর্থ ফিরে আনতে একটু সময় প্রয়োজন। পাচার করা অর্থ ফিরে আনার বিষয়টি কিছুটা এগিয়েছে। অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু ফিরে আনা সম্ভব হবে। বাকিটা ফিরে আনার ক্ষেত্রে প্রস্তুতি গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার যে প্রসেস চালু করেছে, নতুন সরকার তার ধারাবাহিকতা রক্ষা করতে বাধ্যতা ছাড়াই অর্থ ফিরে আনা সম্ভব হবে না, কারণ এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। উপদেষ্টা আরও বলেছেন, কিছুদিনের মধ্যে পর্যালোচনা করে জানানো যাবে কতটুকু পাচার করা অর্থ ফেরত আনা যায়। এর মধ্যে রয়েছে অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে, কোনো দেশে অ্যাকাউন্ট পাসপোর্ট আছে এবং সেসব তথ্য আছে। এখন বাকি কাজ করতে কিছু সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেছেন, বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নানাভাবে সব ধরনের প্রস্তুতি নিয়েছি। কিছু রাজনৈতিক দল আমাদেরকে নানাভাবে বাধার সৃষ্টি করছে, তবে আমরা চাই দেশটাকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা সৎভাবে কাজ করার জন্য চেষ্টা করছি বলে জানিয়েছেন উপদেষ্টা।
হাসিনার মরণাস্ত্র ব্যবহারের উস্কানিটা আসে ইনুর মাথা থেকে। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধীর অপরাধের মামলায় শেখ হাসিনা সরাসরি গুলির নির্দেশ দিয়েছিল, সে বিষয়গুলো এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার বিভিন্ন ফোনালাপ বিশ্লেষণ করে জানা গেছে, শেখ হাসিনাকে সেদিন গুলি করার জন্য সবথেকে বেশি নির্দেশ দিয়েছিল জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তিনি ১৪ দলের একটি দলের সংসদ সদস্য ছিলেন। তার মাথা থেকেই শেখ হাসিনাকে এই ধরনের কুবুদ্ধি দেওয়া হয়েছিল। শেখ হাসিনা যেন গুলি করে সেই নির্দেশনা দিয়েছিল ইনু। ইনু মনে করেছিল প্রতিবারের মতো শেখ হাসিনা যদি গুলি চালায় তাহলে হয়তো প্রতিবার যেমন আন্দোলন ব্যর্থ হয়ে যায়, এবারও আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। কিন্তু শেখ হাসিনা বুঝতে পারেনি এবারের আন্দোলন ছিল মূলত এদেশের আপামর সমস্ত মানুষের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ৫ই আগস্ট উৎখাত করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণের পর থেকে জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর বিভিন্নভাবে তাকে রিমান্ডে নেওয়ার পর অবশেষে তিনি স্বীকার করেছেন শেখ হাসিনাকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন মূলত তিনি। এই অপরাধে সবথেকে বেশি দায়বদ্ধতা রয়েছে হাসানুল হক ইনুর। শেখ হাসিনা তখন যদি গুলি না করতেন তাহলে পরিস্থিতি হয়তো ভিন্ন দিকে যেতে পারত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার কাজ ত্বরান্বিত করতে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল থেকে বিভিন্ন নতুন নতুন তথ্য সামনে আসছে, যেগুলো অনেকেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে এসে তারাই জানাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে যেন তাদের বিচারের পরে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাছাড়া আবার নতুন করে দেশের মধ্যে এই ধরনের সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে। বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই বললেন ড. ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নতুন ধারায় সংবাদ মাধ্যম জিটিওর সাংবাদিক মেহেদী হাসানকে দেয়া সাক্ষাৎকারে এই কথাগুলো বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করেছে জিটিও। হিন্দুদের উপর নির্যাতন নিপীড়নের অভিযোগ নাকচ করে অধ্যাপক ড. ইউনূস বলেছেন, এখন ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়া খবর। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস। তিনি নতুনভাবে দেশ গঠনের জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং সেভাবে তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তিনি বর্তমান অবস্থান করছেন। জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য তিনি ১০৪ জন সফরসঙ্গী নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার এ বিষয়গুলো নিশ্চিত করেছেন বিদেশি বিভিন্ন গণমাধ্যমে, আর সেগুলো থেকেই আমরা আজ অবগত হয়েছি। ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফতে মজলিসের নতুন কর্মসূচি। ৫ দফা গণদাবির পক্ষে দেশব্যাপী ব্যাপক জনমত গঠনের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ এই কর্মসূচি ঘোষণা করেন। দাবিগুলো হল, জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে, জাতীয় সংসদের উচ্চকক্ষে পেয়ার পদ্ধতি বাস্তবায়ন করতে হবে, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে প্রকৃত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার দৃশ্যমান করা। বিবৃতিতে বলা হয়, দেশ আজ ভয়াবহ রাজনৈতিক ও আর্থিক সংকটে নিমজ্জিত। জনগণের ন্যায্য দাবি দাওয়া উপেক্ষা করে পুরনো স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি তারা আহ্বান জানিয়েছে, সরকার যেন আগামীতে
একটি নিরপেক্ষ ও সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে। তা না হলে মানুষের এতদিনের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের এটাই সবথেকে বড় দাবি যে তিনি যেন দেশে সুষ্ঠু নির্বাচন দিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি এই আহ্বান জানিয়ে তারা কর্মসূচি ঘোষণা করেছেন।